জাপান সফরে গেলেন প্রধান উপদেষ্টা। 1 লাখ জনশক্তি রপ্তানি, $140 মিলিয়ন বিনিয়োগের আশা। আগামী অর্থ বছরে বাস্তবমুখী বাজেট দিতে চায় সরকার। 30% ব্যয় হলেই কেবল বাস্তবমুখী বলা চলে। বাস্তবমুখী বাজেট বলতে বোঝায় যে যেই বাজেটের প্রস্তাবগুলো বাস্তবায়িত হয়। অতীতে আমরা দেখেছি বাজেট বাস্তবায়নের কোয়ান্টিটেটিভ একটা ইন্ডিকেটর আছে, সেটা হলো যে যত টাকা বরাদ্দ হয়েছিল তার কত % ব্যয় করতে পেরেছে। কারামুক্ত হলেন মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা ATM আজহার। শাহবাগে যোগ দিলেন সংবর্ধনায়। ডাক্তার জুবাইদুর রহমানের দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলের রায় হতে পারে আজ, খালাসের প্রত্যাশা। কাপ্তাই হ্রদে পলি জমে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা চলাচল ব্যাহত। 3 ঘন্টার পথে সময় লাগে 5 ঘন্টা। হার্ভার্ডের সঙ্গে সব ফেডারেল চুক্তি বাতিলের পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এবং প্রথম টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার দিবাগত রাত 2:10 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। জানা যায় তিনি নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরে জাপানের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এবার 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। একই সঙ্গে জাপানের শ্রম বাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপান সফর শেষে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। 2025-26 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা বাস্তবমুখী হবে বলেও ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে যে মাপকাঠিতে প্রতিবার বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলা হয় তা 7,000 কোটি টাকা কমিয়ে কি বাস্তবমুখীতে রূপান্তর আদৌ সম্ভব, সে প্রশ্নের উত্তর বিশ্লেষণ করেছেন এম এ আজিম। চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় আসছে 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কমতে পারে প্রায় 7,000 কোটি টাকা। কিছুটা আকার কমানো এ বাজেট বাস্তবমুখী হবে বলে দাবি করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের 30% ব্যয় না হলে সে বাজেটকে বাস্তবমুখী বলা চলে না। বাস্তবমুখী বাজেট বলতে বোঝায় যে যেই বাজেটের প্রস্তাবগুলো বাস্তবায়িত হয়। অতীতে আমরা দেখেছি বাজেট বাস্তবায়নের কোয়ান্টিটেটিভ একটা ইন্ডিকেটর আছে, সেটা হলো যে যত টাকা বরাদ্দ হয়েছিল তার কত % ব্যয় করতে পেরেছে। সেই হিসাবে 30% যদি অব্যয়িত থাকতো তাহলে আমরা বলতাম এটা বাস্তবায়নযোগ্য বাজেট হয়নি। এত ইনফ্লেটেড বাজেট হয়েছে যে অংশটা বাস্তবায়িত হয়নি। তবে প্রতি অর্থ বছরের বাজেট বরাদ্দের প্রায় 1 লাখ কোটি টাকা বা তারও বেশি অর্থ ব্যয় করতে পারেনি আগের সরকার। বিদায়ী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। তো এখন এই যেটা করা হলো আকার, সেটার ক্ষেত্রে দুটো বিষয় লক্ষ্য করা হয়েছে। সেটা হলো এই যতটুকু বাজেট প্রস্তাব করা হয় তার প্রায় 1 লক্ষ কোটি টাকা কম খরচ করা হয়, এবং এটা গত 2-3 বছর এরকম হয়েছে। তো সেটাকে হয়তো সরকার মাথায় রেখেছে যে শুধু বড় একটা বাজেট দিয়ে তো আসলে কোনো লাভ নেই। তাহলে বর্তমান বাজেটের সম্পূর্ণ বরাদ্দ ব্যয় করতে পারলেই কি বাজেট বাস্তবমুখী হবে, এমন প্রশ্ন ছিল অর্থনীতিবিদদের কাছে। দেখেন, বাস্তবমুখী বলার মূল অর্থ হচ্ছে এটাই হবে আমার ধারণায়, সেটি হচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষী বাজেট আমরা করব না, যেটা আমরা বাস্তবায়িত করতে পারবো না সেরকম বাজেট না করে যেটা আমরা সত্যিকার অর্থে বাস্তবায়িত করতে পারবো সেটাই বাই ডেফিনিশন বাস্তবমুখী বাজেট। অবশ্য চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের তুলনায় শেষ 6 মাসে বাজেট বাস্তবায়নের হার বেড়েছে। বাজেটে লাখ লাখ কোটি টাকার হিসেব বড় করে উন্নয়ন আর প্রত্যাশা পূরণের আশ্বাস শুধু নয়,
যেহেতু রাজনৈতিক সরকারের বাইরে ঘোষণা হচ্ছে এবারের বাজেট, তাই বাস্তবায়নযোগ্য বাস্তবমুখী বাজেট দেখতে চায় দেশের জনগণ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। 13 বছর পর মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বুধবার সকাল 9:30টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজম সেল থেকে মুক্তি পান তিনি। সকাল 8:30টার দিকে এটিএম আজহারকে বরণ করতে হাসপাতালে আসেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এটিএম আজহার। পরে যোগ দেন শাহবাগের সংবর্ধনায়। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চ মানবতা বিরোধী মামলা থেকে বেকসুর খালাস দেন তাকে। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলের রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে শুনানির পর এ দিন ধার্য করা হয়। এর আগে 14 মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেওয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ে 2টি ধারায় তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। ভারতের মণিপুরে 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভার থেকে জানা যায়, ভারতের মণিপুর রাজ্যের ইসফলের 39 কিলোমিটার দূরে 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় 2:24-এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল 47 কিলোমিটার গভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকা জুড়ে জোরালোভাবে অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঈদুল আজহা সামনে রেখে দেশের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। এই যাত্রা যতটা স্বস্তিদায়ক হচ্ছে সেই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, যেমনটি বলছিলাম, ঈদ যাত্রার খবরাখবর আপনার কাছে রয়েছে, আমাদেরকে জানাবেন যান চলাচলের বর্তমান অবস্থা কেমন? ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় এবং আপনারা জানেন যে কিছুদিন পরে এই মহাসড়কে ঈদ যাত্রা শুরু হবে। এই মহাসড়কটি দিয়ে উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকে এবং ঈদ আসলে এই মহাসড়কটিতে পরিবহনের চাপ বেড়ে যায় এবং এই চাপ বেড়ে যাওয়ার কারণে এই মহাসড়কটিতে আইন শৃঙ্খলার রক্ষাকারীর পাশাপাশি যে বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনী রয়েছে তারা এই মহাসড়কে তাদের দায়িত্ব পালন করেন এবং তারা বলছেন যে এবারের ঈদ যাত্রায় স্বস্তিদায়ক করতে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এখন পর্যন্ত এই মহাসড়কটিতে স্বস্তি রয়েছে এবং কোনো ধরনের পরিবহনের চাপ দেখা দেয়নি। তবে সংশ্লিষ্ট বলছেন যে যখন এই ঈদের ছুটি ঘোষণা করা হবে তার 1 থেকে 2 দিন আগে এই মহাসড়কটিতে ব্যস্ততা বেড়ে যাবে এবং এই বেড়ে যাওয়ার কারণে মহাসড়কটিতে যেমন পরিবহনের সংখ্যা বাড়বে, তেমনি গরুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু চলাচল করবে। এই কারণে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের একটি যানজটের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এছাড়া যখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হবে এবং তারা যখন বালির দিকে চলে যাবে তখন কিন্তু একটি মহাসড়কে চাপ পড়ে যাবে এবং
পরিবহন চালকরা বলছেন যে এই যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আগে যে সাভারের বাইপাইল এবং চন্দ্রা যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু তারা যানজটে পড়ে যান এবং সেই যানজট তারা নিরসন করে তারা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের প্রবেশ করেন এবং এর ফলে এই যে মহাসড়কটিতে চাপ পড়ে যায় পরিবহনের এবং সংশ্লিষ্ট বলছেন যে যদি পরিবহনের বাসের যে ঢাকা সিটিতে যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলো যখন এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের প্রবেশ করবে তখন কিন্তু একটি যানজটের সংখ্যা তৈরি হবে এবং অধিকাংশই পরিবহন যে ফিটনেসবিহীন পরিবহন অনেক সময় বিকল হয়ে যায় সড়কে, সেই বিকল গাড়ি উদ্ধারের জন্য যে সময় লাগে সেই সময়ের মধ্যেই কিন্তু যানজটের সৃষ্টি হয় এই মহাসড়কটিতে এবং পাশাপাশি সেতুর উপরে যদি কোনো পরিবহন যদি দুর্ঘটনার কবলে পড়ে সেই দুর্ঘটনার কবলিত পরিবহনটি সরাতেও কিন্তু একটু সময় লাগে। এই সময়ের মধ্যেই সেতুর দুই পাশে টোল আদায় বন্ধ রাখা হয়, যে কারণে এই যে সময়টুকু যে পরিবহন বন্ধ থাকে সেই কারণে এই মহাসড়কটিতে চাপ সৃষ্টি হয় এবং এই ফলে এই সড়কে যানজটের সৃষ্টি হয় এবং এইবারের যে যাত্রায় সংশ্লিষ্টরা বলছেন যে এই পশুবাহিত যে গাড়িগুলো রয়েছে সে পাশাপাশি যে যাত্রীবাহী পরিবহন সহ অন্যান্য পরিবহন যে মহাসড়কে থাকবে, এর কারণে যে যানজটের সংখ্যা রয়েছে সেই সংখ্যা প্রশাসন তারা মনে করছেন যে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে এবং তারা বলছেন যে এই মহাসড়কটিতে যে ঢাকার টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে যে মির্জাপুরের শেষ পয়েন্ট থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত প্রায় 600 পুলিশ মোতায়েন করা হবে। এই পুলিশ এই মহাসড়কটিতে তারা অবস্থান করবে এবং এই মহাসড়কটিতে তারা দায়িত্ব পালন করবেন যাতে যানজট এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা এই ভূমিকা নেবেন, এমনটি জানিয়েছেন পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসনের লোকজন। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের থেকে আমার কাছে সর্বশেষ। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এই যাত্রা ঘরমুখ মানুষের রাস্তার পরিস্থিতি। কাপ্তাই হ্রদে পলি জমায় নৌ রুটগুলোতে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা চলাচলে ভোগান্তি বেড়েছে। হ্রদে পানি কম থাকায় অনেক লঞ্চ যেতে পারছে না নির্ধারিত গন্তব্যে। এছাড়া 3 ঘন্টার পথ যেতে যাত্রীদের সময় লাগছে 5 ঘন্টা। সমস্যা সমাধানে স্থানীয়রা হ্রদ খননের উপর জোর দিয়েছেন। সহকর্মী মিশু মল্লিকের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। শুষ্ক মৌসুম থেকেই কাপ্তাই হ্রদে পানির স্তর কমতে থাকে, যা গ্রীষ্ম মৌসুমে সর্বনিম্ন স্তরে এসে পৌঁছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর একেবারেই নিচে রয়েছে। এতে জেলার সাথে উপজেলাবাসীর নৌ যোগাযোগ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি হ্রদের তলদেশে পলি জমে নৌপথগুলো আরও সংকীর্ণ হয়ে পড়েছে, ফলে যাত্রীবাহী লঞ্চ চলাচলে বেগ পেতে হচ্ছে। জেলার 10 উপজেলার মধ্যে 5 উপজেলায় সড়কপথ না থাকায় চলাচলের একমাত্র মাধ্যম নৌপথ। এরই মধ্যে 3টি উপজেলার সাথে সরাসরি লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় তারা যাচ্ছে গন্তব্যে। 2 উপজেলায় লঞ্চ যেতে পারলেও সময় লাগছে বেশি। নাব্যতা সংকটে লঞ্চ বোট আটকে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। এতে খরচ ও সময় বেড়েছে। বড় কোনো বোটে করে আসতে হলে আপনার বোটটা বেজে যায়, ঠিক আছে, রোদ্রে কষ্ট হয়, অনেক ধরনের দুর্ভোগ হয়। তারপর আপনার এখান থেকে মালামাল নিতে হলে আপনাদের যে কোনো দ্রব্য মূল্য এখানে দাম বেড়ে যায়। 10টা 20-25 সেখানে এখন 11:30 বাজতেছে। এটি প্রবলেম, কিন্তু হয়তো এটা আমাদের মানে আগে আসতাম যে সেখানে আপনার 10টার মধ্যে 10টা 15-20-এর মধ্যে এখানে আমরা পৌঁছে যেতাম। হয়তো পানি শুকানোর কারণে আমরা এই দুর্গতিটার মানে ফেস করতেছি। এদিকে এখন পানি অনেকটা শুকানো, পানি একদমই কম। আসার পথে লঞ্চও একটু আস্তে চলছে, কারণ আপনার বালি এটা যদি ড্রেজিং করে তাহলে সবচেয়ে বেশি উপযোগী হবে চলাফেরার জন্য। লঞ্চ আটকে যায়, আর একবার আটকে গেলে আপনার মনে করেন 1-2 ঘন্টা অনেক লেট হয়ে যায়, আসা যাওয়া অনেক সমস্যা। যেখানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, এখানে 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। সমস্যার সমাধানে ভুক্তভোগীরা হ্রদের তলদেশ খননের দাবি জানিয়েছেন। বড় প্রকল্প না নিয়ে যদি যেখানে লঞ্চ থেকে যায় ওখানে যদি আর কিছু যদি মাটি সরানো দেওয়া যায়, লঞ্চ না থাকার মতন যদি ব্যবস্থা করা হয় তাহলে জনগণের দুর্ভোগ লাঘব হবে বলে আমি মনে করি। খননের মাধ্যমে এই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসকও। একটি ড্রেজিং এর একটি প্রকল্প চলমান আছে, খুব শীঘ্রই সেটা হয়তো বাস্তবায়ন পর্যায়ে এসে যাবে। আমরা আশা করছি এই ড্রেজিং এর কাজটি সম্পন্ন হলে নদীগুলোর নাব্যতা বাড়বে, তাহলে আমরা
বিভিন্ন উপজেলা যারা এই শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আর ঘটবে না। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহার আগে চট্টগ্রামে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে লবঙ্গের দাম কেজি প্রতি 20 টাকা বেড়েছে। তবে কিছুটা কমেছে এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা, ধনিয়া সহ সব ধরনের মশলা পণ্যের দাম। এদিকে বছর জুড়েই বেড়েছে এসব মশলার দাম। ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সামান্য পতনেও এলাচ ক্রয় ক্ষমতার বাইরে বলছেন ক্রেতারা। চট্টগ্রাম থেকে AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের মোকামগুলো ভর্তি নানা রকম মশলা পণ্যে। ব্যবসায়ীরা জানান এ সপ্তাহে লবঙ্গের দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1250 টাকায়। তবে এলাচ, দারুচিনি, গোলমরিচ, ধনিয়া, জিরা সহ সব ধরনের মশলা পণ্যের দাম নিম্নমুখী। দারুচিনির দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 370 টাকায়। আর ভিয়েতনাম থেকে আসা দারুচিনির দাম 30 টাকা কমে কেজি বিক্রি হচ্ছে 440 টাকায়। বাইরের বুকিং ফল করার কারণে মার্কেট একটু এলাচি এগুলো একটু নিম্নের দিকে আছে। আপনার কোরবানির জন্য কোনো কিছু দাম বাড়া নাই, বরঞ্চ এগুলো অনেকটা আরো এখন অনেকটা পড়তের দিকে। তবে বছর জুড়েই ক্রমাগত দাম বাড়ায় সামান্য পতনে স্বস্তি ফেরেনি ক্রেতার। এ সপ্তাহে এলাচ 300 টাকা কমে বিক্রি হচ্ছে 4100 টাকায়। আর সবচেয়ে ভালো এলাচ 100 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 4750 টাকায়। গোলমরিচের দামও 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 1080 টাকায়। বিশ্ববাজারে কমায় ধনিয়া, জিরার দামও নিম্নমুখী। তবে পাইকারি বাজারে ক্রেতা নেই বলছেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর বসে থাকি যে রমজানের পরে কোরবানের একটা সিজন মশলার ভালো চলে, অন্ততপক্ষে লং, এলাচি, ডালচিনি, জিরা এসব আইটেম খুব ভালো চলে, কিন্তু এইবার এটা চলতেছে না। এটা কাস্টমার নাই। এবং আমরা লাইনের যে কাস্টমারগুলো আছে বিভিন্ন জায়গায় এদেরকে টেলিফোন করি কি তোমরা মাল আমাদের এখানে ব্যথা কিনা নাই। বন্দরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ও পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সরবরাহ বিঘ্নিত না হলে মশলা পণ্যের দামে হেরফের হবে না বলছেন ব্যবসায়ীরা। বন্দরে যে কলম বিরতি চলতে কাস্টমার যে কাজ করতেছে না, ওইটা আমাদেরকে একটু নাড়া দিচ্ছে। এখানে যে আমরা যথাসময়ে মাল ডেলিভারি পাচ্ছি না। এবছর পর্যাপ্ত মশলা পণ্য আমদানি হয়েছে এবং ঈদে কোনো সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।